থেকে টিস্যু থেকে লাংসে নেয়, লাঞ্চ থেকে আবার হার্ট। হ্যাঁ হার্ট তো একটা ভায়া আর কিছু না, হার্ট একটা যন্ত্র মেশিন। লাঞ্চ থেকে হার্টে হ্যাঁ হার্টে যায়, কিন্তু মেইন হলো টার্গেট হলো লাংস আর হলো টিস্যু, আর হার্টটা মাঝখান থেকে শুধু যাতায়াতের মেশিন হিসেবে কাজ করে। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে ওই হ্যাঁ তাহলে লাংস থেকে টিস্যুতে পৌঁছে দিচ্ছে অক্সিজেন, আর টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড পৌঁছে দিচ্ছে লাংসে। এদিক থেকে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে লাঞ্চ থেকে যাওয়া হচ্ছে পালমোনারি ভেনে, না? আর পালমোনারি আর্টারি থেকে লাঞ্চে যায়, আর হার্ট থেকে আলাদা। হার্ট থেকে হচ্ছে ওই জায়গাটা পালমোনারি জায়গাটা কি ভালোভাবে বুঝছে? ওই জায়গাটা একটু উল্টা, মানে উল্টা। ওই জায়গাটা উল্টা মানে হচ্ছে কি আর্টারি ভেইন হচ্ছে হার্টে আসে, আর্টারি হচ্ছে হার্ট থেকে যায়, আর পালমোনারি ভেইন হচ্ছে তার উল্টাটা। না, দেহে যে কোনো আর্টারির কাজ হলো হার্ট থেকে রক্ত বাইরের দিকে নিয়ে যাওয়া হলো আর্টারির কাজ, আর বাইরে থেকে হার্টে নিয়ে আসা হলো ভেইনের কাজ। সমস্ত দেহের ক্ষেত্রে একই, কিন্তু হ্যাঁ। হার্ট থেকে যখন ওই যে মানে ট্রাইকাসপিড থেকে যখন ব্লাডটা যখন আবার যায়, তখন কিন্তু পালমোনারি আর্টারি দিয়ে যায়। এই আর্টারি দিয়েই তো যাবে আর ভেইন দিয়ে চলে আসবে। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওই রক্তটা কার্বন ডাই অক্সাইড যুক্ত না অক্সিজেন যুক্ত, এইটা তাই না? এখন তাহলে এই যে জায়গাটা দেখেন আবার, এটার নাম হলো কার্ডিও পালমোনারি। এর থেকে যেটা হার্টে যায় সেটা দিয়ে যা মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত। টোটালটা দেখেন, এই দুটো হলো হার্টের উপরের চেম্বার, জি। এই দুটো হলো নিচের চেম্বার, এই হলো হার্ট। এখন দেখেন এইটাতে প্রবেশ করছে দুইটা ভেইন, আর একটা হলো সুপারিয়র ভেনা কাভা, উপর থেকে আসছে মাথা এবং দুই হাতের রক্তগুলো এই দিক দিয়ে এসে প্রবেশ করে, আর এই দিক দিয়ে ইনফেরিয়র ভেনা কাভা, এটার কাজ হলো পা এবং পেটের দিকে রক্তগুলো নিয়ে আসা। পেটের অর্গানগুলো আছে, লিভার থেকে নেয়, স্টোমাক থেকে নেয়, ইন্টেস্টাইন থেকে নেয়, তার কিডনি থেকে নেয়, আর দুই পা থেকে নেয়। এটা না, এটা কিন্তু এখানে গিয়ে দুই ভাগে হয়ে দুই পায়ের দিকে চলে গেছে, এটা গেল। তাহলে রক্তগুলো আসলো, এসে এইখানে একটা ভালভ আছে, নাম হলো ট্রাইকাসপিড ভালভ। এই ভালভের মধ্য দিয়ে রক্তটা এই চেম্বারে চলে যাবে, ঠিক আছে? এই যে এখানে বাধা পেয়ে এখন যাবে কোন দিকে, এইদিকে আর দরজা বন্ধ হয়ে যাবে, এই দিক দিয়ে একটা রক্তনালী বের হয়ে গেছে, এটার নাম হলো পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্ক যখন বের হলো হার্ট থেকে, তখন দুই ভাগে ভাগ হয়েছে। হার্টের দুই পাশে আছে দুইটা লাং, এটা হলো রাইট, এটা হলো লেফট লাং, আর এটা হলো রাইট লাং। এটা দুই ভাগে, এই লাংয়ের ভিতরে একটা ঢুকছে, এটা হলো লেফট পালমোনারি আর্টারি না ভেইন, আর্টারি, আর এটা হলো রাইট পালমোনারি আর্টারি। বুঝছে? এখন প্রত্যেকটা লাংয়ের ভিতরে আছে অসংখ্য বায়ুথলি, এগুলো তো আমরা আগেই করছি, এগুলো হলো বায়ুথলি। এগুলো আবার কার সাথে সংযুক্ত? এগুলো হলো ব্রঙ্কাসের সাথে সংযুক্ত। অ্যালভিউলাস, অ্যালভিউলি হলো বহু বছর, অ্যালভিউলাস হলো এক বছর। একটা বললে অ্যালভিউলাস, বহু বছর হলো অ্যালাসাল। এগুলো হলো অ্যালভিউলি বা অ্যালভিউলাস। এখন এইখান থেকে দুইটা রক্তনালী চলে গেছে এইটাতে, এই দুটা দিয়ে রক্ত হার্টে ফিরে আসে, এই দুটার নাম হলো ভেইন, পালমোনারি ভেইন। আর কি পালমোনারি ভেইন? লেফট পালমোনারি ভেইন। তাহলে এটা দিয়ে রক্ত চলে আসে, এটা দিয়ে রক্ত চলে আসে। এখন দেখেন, আর এটাও একই অবস্থা। তাহলে এখান থেকে দুইটা রক্তনালী উৎপত্তি হয়ে এটাতে গেছে, এই দিক দিয়ে যদি নেই এলোমেলো দেখা যাবে, তাই না? সেজন্য আমরা এইখানে শুধু একটু আট করে রাখলাম, তার মানে ওই পিছন দিয়ে এইটাতে গেছে, কিন্তু এই যে এখানে বের হয়েছে একটা, এখানে বের হয়েছে একটা, এই যে এটা একটা আর এইটা একটা, আর এখানে আছে হলো কি, এই যে অ্যালভিউলাসগুলো। এখন এইখানে কি হয়েছে? এখানে শাখা প্রশাখা হয়ে এই অ্যালভিউলাসের পাশ দিয়ে চলে গেছে হলো ক্যাপিলারি। এখানে অসংখ্য ক্যাপিলারি, এখানে অসংখ্য ক্যাপিলারি। তাহলে আর্টারি দিয়ে চলে গেছে
ক্যাপিলারির ভিতর দিয়ে আবার ভেইনের ভিতর ঢুকছে, ভেইনের ভিতর ঢুকে চলে যাচ্ছে। এখন দেখেন সমস্ত দেহ থেকে যে রক্তগুলো আসতেছে এগুলো হলো কার্বন ডাইঅক্সাইড থাকে বেশি, অক্সিজেন থাকে কম। ঠিক আছে, এই রক্তটা আসলো এখানে, এখান থেকে এখানে, এখান থেকে চলে, এখান থেকে একটা ভালভ আছে কিন্তু নাম হলো পালমোনারি ভালভ। পালমোনারি ট্রাঙ্কের ভিতরে অবস্থিত, নাম হলো পালমোনারি ভালভ। এই ভালভের মধ্যে দিয়ে রক্ত দুই লাংসে চলে গেল, দুই লাংসে গেল। দেখেন মানে সমস্ত দেহ থেকে এসে এই দিক দিয়ে চলে এই পর্যন্ত যেখান থেকেই আমরা রক্ত নেই না কেন সেই রক্তে কার্বন ডাইঅক্সাইড থাকবে বেশি, অক্সিজেন থাকবে কম। এবার এই রক্ত এখানে এসে এই অ্যালবুলাসগুলোর কাজই হলো বাতাসের অক্সিজেনটা রক্ত দেওয়া আর রক্তের কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়া। ঠিক আছে, যখন এটা অক্সিজেন নিয়ে তাহলে অক্সিজেন যুক্ত রক্ত এর ভিতরে ঢুকতেছে, কিন্তু এটার ভিতরে অক্সিজেন যুক্ত রক্ত এর ভিতরে ঢুকবে। এখানে অক্সিজেন যুক্ত রক্ত ঢুকলো, অক্সিজেন যুক্ত রক্ত ঢুকে আসলো। তাহলে এখান থেকে যদি আমরা সিরিজ দিয়ে রক্ত নেই তাহলে কি পাবো? অক্সিজেনের পরিমাণ বেশি পাবো, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি কম পাবো। ঠিক আছে, এখন এখান থেকে যদি রক্ত নেই, এই রক্তটা দেখেন এখানে আছে, এখান থেকে যদি রক্ত নেই একই অবস্থা, অক্সিজেন পাবো বেশি, কার্বন ডাইঅক্সাইড পাবো কম। এই রক্তটা এখানে এখানে একটা ভালভ আছে, নাম হলো বাইকাস্পিড ভালভ বা মিট্রাল ভালভ। এর ভিতর দিয়ে রক্তটা চলে আসে এখানে, এখানে আসে বাধা পায়, পেয়ে আবার ওই যে ওই পাশের মতো এই দিক দিয়ে একটা রক্তনালী বের হয়ে গেছে, তার নাম হলো অ্যাওর্টা। এটাই হলো সবচেয়ে বড় আর্টারি। এই অ্যাওর্টা একটু উপরে উঠছে, উপরে উঠে এখানে বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে নিচের দিকে মসকতেছে। এটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় আর্ক অফ অ্যাওর্টা, মানে অ্যাওর্টার মোড়। আচ্ছা, এই অ্যাওর্টার গোড়ায় একটা ভালভ আছে, নাম হলো অ্যাওর্টিক ভালভ। তাহলে দেখেন 5-4টা ভালভ কিন্তু পাশাপাশি অবস্থিত। এটা হলো ট্রাইকাস্পিড ভালভ, মিট্রাল ভালভ বা বাইকাস্পিড ভালভ, এটা হলো পালমোনারি ভালভ, আর এটা হলো অ্যাওর্টিক ভালভ। 4টা ভালভ। এখান থেকে যদি রক্ত নেই তাহলে অক্সিজেন পাবো বেশি, কার্বন ডাইঅক্সাইড পাবো কম। সমস্ত দেহে যে আর্টারির ভিতরে অক্সিজেন যুক্ত রক্ত, ভেইন, এগুলো হলো ক্লাস 9-10-এ পড়ানোর জন্য, মুখস্থ রাখার জন্য। এটাতে না আবার একটা ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন 9-10-এ বা ক্লাস 7-এ পড়ানো হয়েছে কি যে আর্টারির ভিতরে কি অক্সিজেন যুক্ত রক্ত আর ভেইনের ভিতরে কার্বন ডাইঅক্সাইড। তা কিন্তু নয়, আর্টারির ভিতরে অক্সিজেনও থাকে, কার্বন ডাইঅক্সাইডও থাকে রক্তের ভিতর, আবার ভেইনের ভিতরে অক্সিজেনও থাকে, কার্বন ডাইঅক্সাইড, শুধু মাত্রা কম আর বেশি। বোঝা গেছে? যেখানে মাত্রা বেশি কোনখানে, এই যে আর্টারিগুলোর ভিতরে অক্সিজেন বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে কম, আর ভেইনের ভিতরে কার্বন ডাইঅক্সাইড থাকে বেশি, অক্সিজেন থাকে কম। বোঝা গেছে? এখন দেখেন তো, এটা তো আর্টারি, এটা আর্টারি না? এই যে রক্ত সাপ্লাই দিচ্ছে লাংসে, তাহলে এই দুটো আর্টারি। এই পালমোনারি আর্টারি থেকে যদি আমি রক্ত নেই তাহলে কি রক্ত পাবো? কার্বন ডাইঅক্সাইড বেশি পাবো, অক্সিজেন পাবো কম। এটা হচ্ছে এই ক্ষেত্রে এটা ব্যতিক্রম হিসেবে, যে 9-10-এর বইয়ে এটাই ব্যতিক্রম হিসেবে দেখাইছে যে পালমোনারি আর্টারিতে অক্সিজেন থাকে কম, কার্বন ডাইঅক্সাইড থাকে বেশি, আর পালমোনারি ভেইনে অক্সিজেন থাকে বেশি, কার্বন ডাইঅক্সাইড। কিন্তু সমস্ত দেহের আর্টারিতে অক্সিজেন থাকে বেশি, কার্বন ডাইঅক্সাইড থাকে কম, আর ভেইনে, সমস্ত দেহের ভেইনে অক্সিজেন থাকে কম আর কার্বন ডাইঅক্সাইড থাকে বেশি। এই হলো বিপরীত। বোঝা গেছে? এটা এই জায়গাটা ক্লিয়ার হয়েছিল? আমাদের শরীরে যত ইনজেকশন দেওয়া হয় সব তো ভেইনে দেওয়া হয়। ভেইনে দেওয়া হয়। আচ্ছা, ভেইনে দেওয়া হয় মানে কি? এটা হচ্ছে যে আমার হার্টে যাবে। হ্যাঁ, যে কোনো ভেইনেই দেন না কেন, যদি উপরের দিকে ভেইনে দেন, মাথার ভেইন বা হাতের ভেইন, এই দিকে দেন, তাহলে এটা এই দিক দিয়েই আসবে। এটার নাম কিছু পরিমাণ ভেনা কাপা দিয়েই আসবে, আর কোনো বিকল্প পথ নাই। পায়ের দিকে দেওয়া হয়, আর পায়ের দিকে দিলে ইনফেরিয়র ভেনা কাপা দিয়েই আসবে। বোঝা গেছে? পায়ে দেন আর কিডনিতে দেন আর যেখানেই দেন সেটা অবশ্যই এটা দিয়েই দেন। তাহলে এই দুটোই পথ। একটা জিনিস সেটা হচ্ছে যে মানে আমাদের যদি আর্টারিতে দেওয়া হইতো তাও গোটা শরীরে যেত, ভেইনে দেওয়া হতো গোটা শরীরে যায়। পার্থক্য কি বলেন তো? মানে আমার কথা হচ্ছে তাহলে আমরা হার্টটাকে ডিস্টার্ব করতেছি কেন? মানে আমরা তো আর্টারিকে দিচ্ছি না কেন বলেন? আর্টারিতে
এক নম্বর আর্টারি হলো গভীরে, আর্টারি তো খুঁজেই পাচ্ছি না, এটা একটা। কিন্তু যদি উপরে থাকতো তাহলে কি দিতাম? না, কখনো দিতাম না। ব্লাডটা মানে সার্কুলেশন করে এই জন্য। আর্টারির ব্লাডগুলো দেখেন একটা টিস্যুতে যাচ্ছে, টিস্যুতে একটা বাধা না, এখানে আমি দিলাম হার্টে যাচ্ছে, সরাসরি হার্টে যাচ্ছে না, হার্টে গিয়ে হার্ট সমস্ত দেখে সরাই দিচ্ছে। কিন্তু এখানে দিলে আর্টারি শুধু একটা জায়গায় ঘনত্ব বেশি পাচ্ছে, ওই জায়গাটা পার হয়ে আসা অনেকটা আস্তে আস্তে ওর বায়ো অ্যাভেলেবিলিটি শেষ হয়ে যাবে, বুঝা গেছে? ওষুধের মেয়াদ শেষ হয়ে যাবে। বুঝতে পারছি। ক্লিয়ার আছে? এটা ক্লিয়ার আছে? এই সার্কুলেশনটার নাম হলো কার্ডিও পালমোনারি সার্কুলেশন। আপনাদের আর্টারিতে যদি ইনজেকশনটা পুশ করা হয়, ওটা তো পুশই নিবে না হয়তো। পুশ নেবে না বলতে হলো আর্টারিতে দেওয়ার সাথে সাথে রক্ত বাইরে গেছে, না হয় দিলাম, পুশ করে দিলাম, কিন্তু দিলে সমস্যা হলো যে একটা টিস্যুই বেশি পাচ্ছে আর সমস্ত টিস্যু তাকায় আছে, পাচ্ছে না। ভেইন সবসময় টানে, মানে ম্যাক্সিমাম টানে, আর আর্টারি হচ্ছে প্রেসার ক্রিয়েট করে ছড়ায় দেয়, এটা হলো আর্টারিগুলো ছড়ায় দেয়। এর নাম হলো কার্ডিও পালমোনারি ব্লাড সার্কুলেশন। ফিগার আকারটা তো সুন্দর হয়েছে। কার্ডিও পালমোনারি ব্লাড সার্কুলেশন। এই সার্কুলেশনটা দেখেন কি, বডি দেখেন, সমস্ত বডির অংশে বডি থেকে আসলো এই চেম্বার, এটার নাম কি? রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে গেল রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে, দুই লাংসে, LUNGS লাংস, লাংস থেকে আসলো এইটাতে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, তারপর বডি, লেফট ভেন্ট্রিকল থেকে আবার কেয়ারোটার মাধ্যমে সমস্ত থেকে বডি। এই সার্কুলেশনটার নাম হলো কার্ডিও পালমোনারি সার্কুলেশন। এটা বই করে লেখা যায়, যেভাবে লেখে তীর চিহ্নগুলো যেন ঠিক থাকে। স্যার এই ফিগারটা আপনি কই দিয়েছেন? এই ফিগারটা ওই পাশে মানে এইভাবে আঁকবেন? হ্যাঁ, এইভাবে আর্ট করতে করতে এইভাবে আসে গেছে। হ্যাঁ, সহজ, সবচেয়ে কিভাবে সহজ করে বোঝানো যায় এটাই তো টার্গেট, তাই না? আমাদের টার্গেটই হলো কিভাবে ইজি করে বোঝানো যায়, তাহলে স্টুডেন্ট বাড়বে। যদি না বোঝে তাহলে কি আসবে? তা আমি না, এখানে টাকাগুলো আমি সময় আর টাকা কেন ব্যয় করতে দেবো? যখনই বুঝতে পারবে তখন পরবর্তী এগিয়ে যে না আমি যাই, এখানে তো শেখা যাচ্ছে কিছু। আর এগুলো এমন জিনিস যেটা সারা জীবন লাগবেই, কোনো বিকল্প নেই। ফিগারটা আমার কাছে অনেক সহজ লাগে। ছবি তুলে নেন। আমরা মানে পড়াশোনা করার সময় কিন্তু স্যার ওই লাংটা দিয়েই দেখি যে লাংয়ের মধ্যেই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে দেখি, হ্যাঁ, কিন্তু লাং ছাড়াও কিন্তু অন্যান্য জায়গায় হয় এক্সচেঞ্জটা। দুটো জায়গায় হয়, লাংসে আর সমস্ত টিস্যুতে। লাংস আর হচ্ছে মানে এই যে লিভার টিভারে হয় কি, লিভারের কোষ আছে না, আমি দেখছি মানে অনেক জায়গায় দেখছি হয় এই যে এক্সচেঞ্জটা লাংসে সমস্ত দেহেই হয়। লাংসে হয় হলো ম্যাক্সিমাম লাংস হয়, লাংসে হয় এই টিস্যুতে হয়, কারণ এই যে অক্সিজেনটা গেল, এই অক্সিজেনটা কোষে ঢুকে যাবে আর কোষ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসবে। যেখানে আমাদের যে লিম্ফোটিক সিস্টেম আছে না, ওই জায়গাগুলো মনে হয় না, না সেগুলো বাদে হয়, যতগুলো কোষ আছে সব জায়গাতে এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, কারণ এই বিপাকের জন্য ধরেন আপনি বিপাক করবেন, কার্বোহাইড্রেট বিপাক করবেন। এখন কার্বোহাইড্রেট বিপাক করেন দেখি, বিপাক হলো মেটাবলিজম। কার্বোহাইড্রেট বিপাক করেন সেভাবে বিক্রিয়াটা ঘটে। কার্বোহাইড্রেট তো গ্লুকোজ হয় আর আপনার C6H12O6, এটা একটা তরল কার্বোহাইড্রেট। হ্যাঁ, আচ্ছা, গ্লুকোজ এটা, হ্যাঁ, এটা কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি হয়, আর হলো এটিপি। এটিপি হলো এডিনোসিন ট্রাইফসফেট। এটা পরে ভেঙে এডিপি হয়, এডিনোসিন ডাইফসফেট। আর কিছু শক্তি দেখা যাচ্ছে এটা ওয়েটের চেয়ে এটার ওয়েট অনেক কম, আর বাকি ওয়েটটা গেল কোথায়? যে শক্তিতে পরিণত হয়ে গেছে।
হিট তাপ শক্তিতে পরিণত হয়েছে। শক্তি তো শুধু হিট না, তাপ যখনই শক্তি তৈরি হলো, শক্তির লাইনে করলে শক্তির রূপান্তর ঘটে। এটা শক্তির কিন্তু ক্ষয় বা সৃষ্টি নেয়, শক্তির হলো রূপান্তর ঘটে। এখন তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, একটা হলো মেকানিক্যাল, যে আমরা চলতেছি, ওটা কি আর তাপ শক্তি? ওটা হলো যান্ত্রিক শক্তি। ওই যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে, আবার তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, অপচয় হচ্ছে, তাপ শক্তিটা কিন্তু অপচয় হচ্ছে। কাজ করার ফলে তাপ শক্তি হয়। এই যে এটা আচ্ছা, এটা কি কারণ আমাদের দেশে মানে দেশের যে তাপমাত্রা বৃদ্ধি পায় বা কমে? এটা হচ্ছে অন্য কারণ। আউটসাইড যে মানে আউটসাইডের কারণে না, আউটসাইডটা খুব একটা ইয়ে করে না। দেহের যে তাপ, ধরুন থার্মোমিটার দিয়ে দেখবো, তখন আউটসাইডের বিষয়টা ইয়ে না। দেহের তাপমাত্রা আপনি এখানে যেরকম পাবেন, মরুভূমিতেও ওই রকমই পাবেন। শীত প্রধান দেশেও একই রকমই পাবেন। এখানে তো ঢাকা হয়ে গেল একদম। না না, মানে আমি যা আসলে জানতে চাইতেছি, মানুষের দেশে যে মানে তাপটা হয়, উৎপন্ন হয়, হ্যাঁ, এটা আসলে কোথা থেকে হয়? এই যে তাপ উৎপন্ন হলো, খাবারের আমি যে থেকে। খাবারটা খাইলাম, এই খাবারটা খেলাম, ঠিক খাবার কয় ধরনের? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, ভিটামিন, মিনারেল, এগুলোই তো খাদ্য। খাদ্য যা কিছু খাই না কেন, এই 6টা উপাদান বডি শোষণ করে নেবে। বডির কোন অংশ? লিভারে শোষণ করে নেবে। বলে ডাইজেস্টিভ সিস্টেম থেকে লিভারে টানিয়ে নেবে সব, ঠিক আছে, টোটাল ব্রেনের মাধ্যমে। হ্যাঁ, সব বাইকে কোথাও যায় না, যাই শোষণ করবে সেটা লিভারে অবশ্যই যাবে। লিভারকে পাস করার মতো কিছু আছে, যেমন কিছু ঔষধ আছে লিভারকে পাস করে কাজ করে। তারপরে কিছু সামান্য কিছু ইয়ে আছে, ভিটামিন সি যদি খান, ওটা লিভারে না গিয়ে অন্য দিক দিয়েও যায়, জিহ্বায় শোষণ হলো। হ্যাঁ, এটা সরাসরি ভেঙে গেল। কিন্তু ম্যাক্সিমামই হলো যে ডাইজেস্টিভ সিস্টেমে গেলে, অর্থাৎ স্টোমাকে যদি যায়, তাহলে স্টোমাকে গেলে সেটা অবশ্যই লিভারে যাবে। যদি বডি যদি স্টোমাকের অলে শোষণ করে নেয়, ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইনের অল যদি শোষণ করে, তাহলে সেটা অবশ্যই লিভারে যাবে। ডিউডেনামেও যাবে, জেজোনামেরও যাবে, রেকটামেরও যাবে, সবগুলোই লিভারে যাবে। লিভারে তখন আবার রক্তে ছেড়ে যায়। ফ্যাট তো পুরোটাই মেটাবলিজম হয় লিভারে না? হ্যাঁ ফ্যাট হ্যাঁ, পুরোটাই মেটাবলিজম হয় লিভারে। ফ্যাট মেটাবলিজম হয় লিভারে। কেন? লিভার দ্বারাই ফ্যাট মেটাবলিজম হবে। কেন? অন্য অন্য কোষগুলোতেও ফ্যাট মেটাবলিজম হয়। উদাহরণ কোথায়? হ্যাঁ, শুধু লিভার দ্বারাই অন্য অন্য ফ্যাট, ধরেন এই মুহূর্তে আপনি 10 দিন খাইলেন না, তখন কি করবে বলেন তো? আপনি 10 কার্বোহাইড্রেট নাই, আপনার দেহে কার্বোহাইড্রেট নাই, শরীরের যে ফ্যাটগুলো আছে, যে ফ্যাটগুলো জমা আছে সেই ওগুলোই বার্ন হবে। তাহলে যত কোষ আছে সবাই তো বাঁচার চেষ্টা করবে, ওই ফ্যাট খেয়েই বাঁচবে, বুঝছে? ফ্যাটটাকে মেটাবলিজ করবে তো স্টক রাখে না ফ্যাট? না, ফ্যাট কোথায় স্টোর থাকে? দেখেন আমাদের উপরের লেয়ারটা কি? স্কিনের নিচে ফ্যাট। স্কিন। এই স্কিনের নিচে আছে ফ্যাট, তার নিচে মাসেল, তার নিচে বোন। বোনের আগে এখানে বোন, ধরেন এটা বোন। তো বনের আগে আছে হচ্ছে ইয়া, ওইখানে তো এটা বোন, আর বোনের ভিতরে বোন মেরু। হ্যাঁ, টেন্ডন, টেন্ডন দ্বারা সংযোগ। তাহলে টেন্ডন হলো বোনের সাথে মাসেলের যে সংযোগকারী কানেকটিভ টিস্যু, তার নামই হলো, দেখেন কানেকটিভ টিস্যু কিন্তু এই সবগুলোই কিন্তু কানেকটিভ টিস্যু। এটাকে এটার সাথে সংযোগ করে রাখছে, আর এটার সাথে এটাকে সংযোগ করে রাখছে, প্রত্যেকটাই সংযোগকারী, একটা আরেকটার সাথে সংযোগ দিচ্ছে। তাহলে এগুলো প্রত্যেকটাই একটা করে টিস্যু কিন্তু। আর এটাকে, এই স্কিনটাকে আমরা টিস্যু বলবো না, কারণ স্কিনে থাকে কয়েকটা টিস্যু, এখানে অনেক কয়টা 6টা লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারই একটা করে টিস্যু। তাহলে এটাকে আমরা অর্গান বলবো। আর ফ্যাট, এই যে এটা ফ্যাট। এখন যেটা বললেন যে ফ্যাটটা কোথায় বেশি থাকে, ফ্যাটের জায়গা হলো, সবচেয়ে বড় জায়গা হলো স্কিনের নিচে, তারপরে সব জায়গা নাই, যে এই জায়গার স্কিনটার নিচে সবচেয়ে বেশি ফ্যাট জমা থাকে। তাহলে এই যে ফ্যাটের কোষগুলো হলো এরকম গোলাকার, আর মাসেলের কোষগুলো হলো এই যে এরকম লম্বা লম্বা, ব্রিকওয়ালের মতো। হ্যাঁ, এটা হলো লম্বা লম্বা বাঁশের মতো, ফাইবারাস, যেগুলো ফাইবারের মতো, মানে আশালো। জি জি। আশালো। আচ্ছা,
এই কোষগুলো এটার নাম হলো এডিপোসাইট। এডিপোসাইট বা সংক্ষেপে ফ্যাট সেল বলে। ফ্যাট সেলের বৈশিষ্ট্য হলো দেখুন ছোট ছোট আপনি প্রয়োজনের দেহ চলার জন্য যে খাদ্য দরকার তার অতিরিক্ত যদি খাবার খান, যে আপনি প্রোটিন খান আর ফ্যাট খান আর কার্বোহাইড্রেট খান, তিনটের যে কোনো একটা খালি সেটি এই কোষগুলোতে জমা হবে। তখন হবে কি এটা এরকম লেয়ার না, এই একটা সেল হবে এইরকম, যতই বেশি খাবেন তত বড় হতেই থাকবে, এরকম বড় হতেই থাকবে। সেলগুলো বড় হবে না থিকনেস বাড়বে? সেলগুলো এই সেলগুলোর ভিতরে ম্যাক্সিমামই হলো এটা হলো বৃদ্ধি পাতে থাকে। সেলের সাইজ বড়? হ্যাঁ, সেলের সাইজগুলো বড় হতে থাকে পটকা মাছের মতো। আচ্ছা, এই সেলগুলো এরকম আস্তে 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 বড় হয়, বড় হয়ে তাহলে এর ভিতরে কিন্তু থাকে ফ্যাট জমা। যখন আপনি খাবেন না তার মানে কোয়ান্টিটি বাড়বে না, মানে সাইজ বাড়বে? সেল বাড়বে না, হ্যাঁ সেল বাড়বে না, সাইজ বাড়বে। হ্যাঁ, এর ভলিউমটা বাড়বে, আয়তনটা বাড়বে। মোটা ঠিক মানুষের শরীরের মতো, হ্যাঁ। মানে মানুষ বাড়বে না শরীর বাড়বে। হ্যাঁ, শুধু তার এই ফ্যাটটা বাড়তে থাকবে, এই লেয়ারটা এতটুকু আছে তখন এই লেয়ারটাই বাড়তে থাকবে। স্কিনের জায়গায় থাকবে, মাসেলেই থাকবে, কিন্তু এই জায়গাটা দেখবেন আস্তে 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 ফুলে যাবে খালি। হয়ে গেছে? তা আপনি যখনই খাওয়া বন্ধ করে দেবেন অথবা খাচ্ছেন কিন্তু খাওয়ার চেয়ে কাজ বেশি করবেন, তখন এরাই সাপ্লাই দেয়। এগুলো হলো সাপ্লাই দেয়, এখান থেকে ফ্যাট বাড়ি হবে, ওই ফ্যাটটা কোষের ভিতরে ঢুকে এটা বার্ন হয়, ওই শক্তি দিয়ে আমরা তাহলে আমি কোনো একটা জায়গায় মিস করতেছি বা ভুল করছি, লিভারে তাহলে স্টক থাকে কি জন্য? আচ্ছা, লিভারে কি জন্য স্টক থাকে শোনেন। আমাদের সাধারণ মানুষেরও একটা বৈশিষ্ট্য কি, টাকা পয়সা ধরেন আপনি পাচ্ছেন, আপনি যার টাকাই হোক, অন্যের টাকা হোক আর নিজের টাকা হোক, একটা সাধারণ বৈশিষ্ট্য দেখবেন নিজের প্রয়োজনটা আগে রেখে দেয়, কিন্তু বুঝছেন, রেখে দিয়ে বাদ বাকি আমরা ছেড়ে দিই। লিভার দেখেন লিভারের ভূমিকাটা দেখেন, এটা হলো ইসোফ্যাগাস, এটা হলো স্টোমাক, এটা ডিউডেনাম, তারপরে জেজুনাম, তারপরে আইলিয়াম, শেষ হলো, তারপরে লার্জ ইন্টেস্টাইন, এটা হলো অ্যাপেন্ডিক্স, রেকটাম, অ্যানাস। এইখানে হলো এটা যদি স্টোমাক হয়, এর পাশে হলো লিভার। আমরা একটু সাইডে নিলাম, নিয়ে এখানে একটা লিভারে কিন্তু দুইটা অংশ, এটা হলো রাইট লোব, এটা হলো লেফট লোব। এটা হলো 6/5 এটা, আর 6/1 এটা সাইজে। এই দিক দিয়ে একটা ভেইন, এখান থেকে একটা ভেইন আছে, এসে এর ভিতরেও ঢুকছে, এর ভিতরেও ঢুকছে। এই ভেইনটার নাম হলো পোর্টাল ভেইন। আর এই ভেইনটা উৎপত্তি হয়েছে এই স্টোমাকের ওয়াল থেকে আছে দুইটা, নাম কি বলেন স্যার? পোর্টাল ভেইন। টোটাল? হ্যাঁ, স্টোমাক থেকে আছে দুইটা। এই যে এই জায়গাটা কি স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন না, এই জায়গা থেকে আছে একটা, এখান থেকে আছে একটা। হ্যাঁ, এটার আবার কিন্তু এটা শাখা প্রশাখা এই প্রত্যেকটা ওয়ালে ওয়ালে চলে গেছে। ওয়াল থেকে যে খাদ্যের উপাদান শোষণ করতেছে সেগুলোই এই পথে আসতেছে। আর এর পিছনে আছে একটা স্প্লিন, এই স্প্লিন থেকে একটা আসছে। আর এখানে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের স্কিন এবং প্যানক্রিয়াসকে ভেদ করে এই একটা চলে আসছে, এটা স্প্লিনিক ভেইন। এটা হলো রাইট গ্যাস্ট্রিক ভেইন, লেফট গ্যাস্ট্রিক ভেইন, স্প্লিনিক ভেইন, সুপারিয়র মেসেন্ট্রিক ভেইন, ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেইন। এই 5টা ভেইন দ্বারা গঠিত হয়েছে পোর্টাল ভেইন। এটার নাম হলো পোর্টাল ভেইন। আচ্ছা, ওইখানে একটা ইয়ে আছে, বাইল আছে। হ্যাঁ, এটা তো এর নিচে, এই যে এখানেই লাগানো বাইল, বাইল না, এটা হলো গল ব্লাডার। গল ব্লাডার, এই গল ব্লাডারে জমা থাকে হলো পিত্তরস, আর এই পিত্তরসটা যায় হলো এই যে ডিউডেনামে, ডিউডেনাম কোথায় যায়, এই দিক দিয়ে নালী পথে এইখানে গিয়ে বের হয়। বের হয় হলো এটা একটা বর্জ্য পদার্থ। এখন এখানে কোনটা জমা থাকে, যে রক্তের যে বর্জ্য পদার্থগুলো
সেই বর্জ্য পদার্থগুলো বের হয় কয় দিক দিয়ে? কিডনি দিয়ে বের হয় কিছু, এই যে গলব্লাডার দিয়ে কিছু বের হয়, আর হলো লাং দিয়ে বের হয়, স্কিন দিয়ে বের হয়। এই চারটে মনে থাকবে। একটা হলো দুই কিডনি দিয়ে বের হচ্ছে, ক্রিটেনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়াম সল্ট, এগুলো বের হচ্ছে কিডনি দিয়ে। এখন এটা দিয়ে কি বের হয়? যে লবণগুলো অতিরিক্ত খাই না, এই লবণগুলো কিন্তু এই দিক দিয়ে বের হয়, আর হলো স্কিন দিয়ে বের হয়। মনে থাকবে, অতিরিক্ত লবণ আমরা যে খাচ্ছি, লবণ তো শুধু জানি যে সোডিয়াম ক্লোরাইড, এটাই কি শুধু লবণ? লবণ তো আরও আছে, সোডিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম আয়োডাইড, এগুলো তো সবই তো লবণ। যত লবণ খাচ্ছি অতিরিক্ত লবণগুলো যাচ্ছে যে লিভারে, এটাকে পাস করে দিচ্ছে গলব্লাডারে, এই নামে এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার আর কিছু বের হয় হলো, দেখেন ঘাম যখন হয় স্কিন দিয়ে বের হয়ে যায়। লাং দিয়ে কি বের হয়? কার্বন ডাইঅক্সাইড দিয়ে বের হয়। এই হলো রক্তের বর্জ্য পদার্থগুলো বের হয় এই চারটেই পথ। এখন দেখেন যে এখান থেকে যা কিছুই খাবেন মুখ দিয়ে, স্টোমাকে গেলে এটা শোষণ হয়ে এখানে তো এর ভিতরে তো পরিপাক হবে না, পরিপাক হয়ে খাদ্যের 6টা উপাদান আসবে হলো লিভারে। লিভার পাওয়ার সাথে সাথে সে নিজে আগে সঞ্চয় করে রাখবে, কারণ নিজেরও তো কোষ আছে, নিজের কোষগুলো তো আগে বাঁচাতে হবে, তাই না? সেই জন্য নিজে আগে সঞ্চয় করে রাখবে। আর একটা জিনিস হলো যে অতিরিক্ত ফ্যাট জমে কেন? অতিরিক্ত ফ্যাট জমার কারণ হলো যে রক্তের ভিতরে যে অতিরিক্ত ফ্যাটটা থাকে, ফ্যাট কয় ধরনের? একটা হলো এলডিএল, একটা হলো এইচডিএল, আর একটা হলো টিজি। এই তিনটে ফ্যাট না? একটা হলো এলডিএল হলো লো ডেনসিটি লিপোপ্রোটিন, একটা হলো হাই ডেনসিটি, আপনি বুঝতেছেন তো? হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর একটা টিজি। কোনটা উপকারী, কোনটা ক্ষতিকর? ক্ষতিকর হচ্ছে লো ডেনসিটি। লো ডেনসিটি এটা হলো ক্ষতিকর, এটাও ক্ষতিকর, এটা হলো উপকারী। উপকারী, এটা কিন্তু উপকারী। এইচডিএলটা হাই ডেনসিটি, যেটা ঘনত্ব বেশি, সেটা হলো উপকারী। আর যেটা পাতলা, এই যে পাতলাটা আর টিজি, এই দুটো হলো ক্ষতিকর। তেল যেটা, এটা হলো ক্ষতিকর। এখন এইচডিএল যত বেশি থাকবে ততই ভালো। কি ভালো? এই এইচডিএল গুলো টিজি এবং এলডিএল কে বহন করে নিয়ে লিভারে চলে আসে। বোঝা গেছে? লিভারে এসে কেন আসে? এটা এসে এটাকে লিভারের কোষগুলো দ্বারা ওইটা আবার ভাঙে। হ্যাঁ, ভাঙে, ঠিক আছে, ভাঙে, এটা বের করে দেওয়ার চেষ্টা করে। আমি এই জন্য এখানে জমা থাকে। এই জিনিসটাই মানে আমি ওইখানে বুঝতে পারতাম, মানে আমি ওই জন্য বলছি যে ফ্যাটটা ওইখানে আগে জমা হয়। সমস্ত দেহের ফ্যাটগুলো এখানে নিয়ে আসে হলো এই যে এইচডিএল এর নিয়ে আসে। ওর কাজের কেরিয়ার হিসেবে কাজ করে। এই জন্য যত এইচডিএল বেশি থাকবে ততই ভালো। একদিকে শক্তি উৎস হিসেবে কাজ করতেছে, আর একদিকে বাহক হিসেবে কাজ করতেছে। এই জিনিসটাই আমি আর কি মানে বলতে চাচ্ছিলাম যে ফ্যাট মানে লিভারে মেটাবলাইজ হয় বা লিভারে জমা থাকে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। বা ক্লিয়ার করতে পারছিলাম না। বোঝা গেছে? তার মানে আমরা সব জায়গা থেকে, এই যে স্টোম্যাক থেকে, তারপরে সব জায়গা থেকে যে যেখানে মানে ভিটামিন যেখানেই শোষণ হচ্ছে, সব শোষণ আসে এখানে এখানে আসে। জমা হচ্ছে। এই জন্য যদি কারো ভিটামিনের দরকার হয়, তাহলে কোন অর্গানটা সবচেয়ে বেশি সাপ্লাই দেয় ভিটামিন? এই যে এই অর্গান। কারণ এই যে ভিটামিন তো এই দিক দিয়ে আসতে পাস করার অন্য কোনো রাস্তা নাই। হ্যাঁ, হয় ডায়রিয়ার মাধ্যমে বের হয়ে যাবে, অথবা ডায়রিয়া যদি না হয় তাহলে এই পথেই যাবে, একটাই পথ। তাহলে এখানে ভিটামিন এ কিন্তু বেশি সঞ্চয় করে রাখে। ভিটামিন এ, ডি, সব যত ভিটামিন আছে, বি আর সি, ভিটামিনের অভাব হলে দেখবেন যে লিভার খাওয়াবে, লিভারে দ্রুত ভিটামিন পাওয়া যায়, কারণ এখানে স্টোরেজ হিসেবে থাকে। তাহলে গল ব্লাডার হচ্ছে বজ্র পদার্থ কিছুটা জমা রাখে। এটা হলো কিছু বর্জ্য পদার্থ লিভারের কোষগুলোর নাম হলো হেপাটোসাইট। এই হেপাটোসাইটের অনেকগুলো কাজ, তার মধ্যে একটা কাজ হলো রক্তের বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া। কোথায় বের করে দেয়? যে এখানে গল ব্লাডারে জমা রাখে। আর এইটা বর্জ্য পদার্থ আমরা অনেক সময় কাজে লাগাই না, যেমন গরুর বর্জ্য পদার্থটা কাজে লাগাই না সার হিসেবে। এইখানে এটা যখন ডিউডেনামে আসলো, এটা কিন্তু মূলত আসে হলো কাজের জন্য না, আসে হলো এই দিক দিয়ে এটা বের হওয়ার জন্য। কিন্তু এখানে এসে একটা কাজও হয়, সে কাজটা হলো হজম। কিভাবে হজম করে? যে রসটা দিয়ে গলায় ফেলে না, রসটা দিয়ে গলায় না, স্টোমাকের মাধ্যম কি, যতগুলো 6 ধরনের জুস পাইছেন না, ডাইজেস্টিভ জুস হলো 6 ধরনের।
তার মধ্যে এই এক ধরনের ডাইজেস্টিভ জুস আছে, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, জি। সেটার নাম হলো গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস। আর কোনো জুসে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই। তাহলে স্টোমাকের মাধ্যমটা হলো কি? অ্যাসিড মাধ্যম। এই যে এখানে অ্যাসিড মাধ্যম না, এই অ্যাসিড মাধ্যমেই শুধুমাত্র পেপসিন কাজ করবে। পেপসিন কোথা থেকে? এই যে স্টোমাকের অল থেকেই বাইরে হয় পেপসিন। তাহলে পেপসিন যে এনজাইমটা আছে, এটা কাজ হলো প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করা, আর সেটা কোন মাধ্যমে? অ্যাসিড মাধ্যমে। যদি এই মাধ্যমটাকে চেঞ্জ করে দেওয়া হয়, অথবা কারো কিছু কিছু লোক আছে তাদের অ্যাসিড বাইরে হয় না, একটুকু বাইরে হয় না, তাহলে তাদের দিয়ে এখানে কিন্তু তাদের এই যে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয় না, বোঝা গেছে? তাহলে তাদের অবস্থা, এখানে বিকল্প আর একটা পথ আছে। এই যেখানে প্যানক্রিয়াস নামে একটা অর্গান আছে না, এই অর্গান থেকে যে এনজাইম বাইর হয় তিনটা। একটা হলো ট্রিপসিন, একটা হলো লাইপেজ, আর একটা হলো অ্যামাইলেজ। এটার কাজ হলো প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করা, এটা হলো লিপিড মানে চর্বি জাতীয় খাদ্য মানে ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করা, আর অ্যামাইলেজ হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করা। তিন জাতীয় খাদ্যকে। এখন এদেরকে যদি স্টোমাকের ভিতর দিই তাহলে কি পরিপাক করতে পারবে? না, পরিপাক কেন পারবে না? এই যে এই জায়গার মাধ্যম আর এই জায়গার মাধ্যম এক না। এই জায়গার মাধ্যম হলো অ্যাসিড মাধ্যম, আর এই যে বাইলটা আসতেছে, বাইলে যে অতিরিক্ত লবণটা আমরা বললাম না, যে অতিরিক্ত লবণগুলো ওদিক দিয়ে বের হয়, ওই অতিরিক্ত লবণটাই এখানে ক্ষারীয় মাধ্যমে, অ্যাসিডের বিপরীত আর এই এখানে ডিউটেনামের মাধ্যম হলো ক্ষারীয় মাধ্যম। তাহলে ক্ষারীয় মাধ্যমে এই উপাদানগুলো, এই এনজাইমগুলো ক্ষারীয় মাধ্যমে কাজ করে, আর পেপসিনের কাজ করে হলো অ্যাসিড মাধ্যমে, বোঝা গেছে? তাহলে এটার কাজই হচ্ছে ক্ষারীয় মাধ্যম তৈরি করা। ওইখানে তো মানে মিডিয়াটা এরকম যে হচ্ছে গল ব্লাডার আর এখানে হচ্ছে প্যানক্রিজ আসে এক জায়গায় আসলে বসছে, তার মানে এখানে হ্যাঁ একই জায়গায়, ওটা একটা নালী, কমন নালী হচ্ছে এইটা আর এইটা। এটা এই নালীটা যেটা একখানে হয়ে এর ভিতরে ঢুকছে, সেটার নাম হলো না, এটার নাম কি? বাইল ডাক্ট। বাইল ডাক্ট। আর এটার নাম প্যানক্রিয়াটিক ডাক্ট। এটা এই নালীটার নাম হলো প্যানক্রিয়াটো বাইল ডাক্ট। মানে দুটো একখানে হয়, প্যানক্রিয়াটো বাইল ডাক্ট, এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে এও আসতেছে, এও আসতেছে। এই মাধ্যম ছাড়া, অর্থাৎ ক্ষারীয় মাধ্যম ছাড়া এই রস কোনো কাজেই লাগবে না। তার মানে আমাদের পিত্ত রস পারফর্ম করার সুযোগ দিতেছে হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমগুলোকে কাজ করার জন্য। এখন পিত্ত থলি তার কাটিয়ে দেওয়া হলো, তার অবস্থা দেখছেন কি করবে? তাহলে এইখানে তার ক্ষারীয় মাধ্যম কিন্তু হচ্ছে সারা দিন যাচ্ছে, কিন্তু খাদ্য যখন যাবে তখনই শুধু এটা যদি বেশি পরিমাণে দরকার, আর ওই সময় কিন্তু স্বাভাবিকভাবে বেশি আসতো। আর এমনি যখন এটা কাটিয়ে দেওয়া হলো, লাইন ডাইরেক্ট করে দেওয়া হয়, সারা দিন আসতে থাকে, একটু 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 করে আসতে থাকে। ওইকে প্রয়োজনের সময় বেশি যে লাগতো সেটাকে আর দিতে পারতেছে না, আর যখন লাগে না তখনও আসতেছে। ওই জন্য প্রোটিন তাদের জন্য একটু সমস্যা করে হজম হইতে, তেরোটাই হজম হতে সমস্যা করে। দেখেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট তিনটেই অসুবিধা। শুধুমাত্র একটা সাবজেক্ট পয়সা থাকে যে পেপসিনের কারণে, এখানে প্রোটিন জাতীয় খাবার হজম হচ্ছে। আচ্ছা, আবার লবণ যদি ওই জায়গায় আবার জমা হয় তখন ওদিকে আবার পাথর হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পাথর হয়ে যাচ্ছে, যদি ওখানে বেশি পরিমাণে জমা হলে ওখানে পাথর হয়ে যাচ্ছে, গলব্লাডার রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। বুঝছে মোটামুটি এই জায়গাটা সুন্দর। আচ্ছা, আমরা এখন প্যাথো দিচ্ছি, যেহেতু আমরা টিসি দেখেন, টিসি কি? আচ্ছা স্যার, এই জিনিসগুলো তো বললাম, মানে বললেন, মানে ভালো বুঝলাম, কিন্তু মনে রাখার জন্য তো আসলে মানে এই সিকোয়েন্স তো মনে থাকবে না, এটা সবসময় পড়া লাগে, সবসময় পড়া লাগে। একটা জিনিস আপনি স্টাডি করবেন, এক সপ্তাহ না বললে আপনি যেভাবে ছবি আঁকছেন, এটা যদি আপনি এই ছবিটা আজকে নিয়ে নাহলে কতবার আঁকলেন? বহু এই ছবিটা আছে, কোথায় আছে? এটা একটা বই নিয়ে যাবেন, 50-60 বার ছবি আঁকা মিনিমাম। কারণ এই মেইন জায়গাগুলো নিয়ে একটা বই আছে, কিন্তু অ্যানাটমির বই, এটা হলো আমাদের এখানেই আছে, 50 কপি আছে, একটা কপি নিয়ে যায়, 500 টাকা তো 400 টাকা দিয়ে নিয়ে যায়। ওইটা হলো এই যে জায়গাগুলো আর্ট করলাম, ওটাও আছে, এটাও আছে, সবগুলোই আছে। সেটা হলো, হ্যাঁ, ওইটার নাম হলো ক্লিনিক্যাল অ্যানাটমি। এটা এফসিপিএস এর জন্য, ডিপ্লোমার জন্য, এমবিবিএস এর জন্য, সবার জন্য এটা ক্লিনিক্যাল অ্যানাটমি, ডক্টর মহিউদ্দিন। প্যাথোলজিতে আমরা যেটা পড়বো সিবিসি, প্রথম ইয়ে হলো সিবিসি,
সিবিসি কি? সিবিসি হলো কমপ্লিট ব্লাড কাউন্টকে সংখ্যাকে সিবিসি বলে। কমপ্লিট ব্লাড কাউন্ট মানে ব্লাডের সব হিসাব যা যা আছে যা যা আছে সব হিসাব সেটাকেই বলা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এখন আমরা প্রথম সেমিস্টারে যেটা করব শুধুমাত্র কি কি 4টে করব। একটা হলো টিসি, 2 ডিসি, 3 ইএসআর, আর 4 হিমোগ্লোবিন পার্সেন্টেজ। এটা কি মাইক্রোবায়োলজি প্যাথোলজি হ্যাঁ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি প্যাথোলজি ওয়ান, ওই প্যাথোলজিতে যায়। মাইক্রোবায়োলজি তো মনে হয় একটা ক্লাস হয়েছে, প্যাথোলজি এবং টিসি দেখেন কোথায়। আমাদের এটা ক্লাস হয়। আচ্ছা ওটা একটা ক্লাসে অনেক মাইক্রোবায়োলজি। এখন আমরা দেখবো এই 4টে বুঝবো জিনিস। হ্যাঁ টিসি দিলে এই টিসি হলো টোটাল কাউন্ট, টিসি হলো ডিফারেন্সিয়াল কাউন্ট। এখানে আমি বুঝে দিচ্ছি। হ্যাঁ ইএসআর ইরাইথ্রোসাইড সেডিমেন্টেশন সেডিমেন্টেশন রেট। আর হিমোগ্লোবিন পার্সেন্টেজ মানে হিমোগ্লোবিন, এটা হলো হিমোগ্লোবিন পার্সেন্টেজ। জি প্রথমটা নেই টিসি। লেখছেন কয়টা? লেখছেন কয়টা? ইসিআর টিসি, ডিসি, ইএসআর, হিমোগ্লোবিন। ইএসআর হ্যাঁ ইএসআর হিমোগ্লোবিন, এই বি পার্সেন্টেজ মানে হিমোগ্লোবিনের শতকরা। ইরিথ্রো ইএসআর হলো ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এসবি এইচবি হলো হিমোগ্লোবিন পার্সেন্টেজ, হিমোগ্লোবিনের 5% হার। প্রথমটা দেখেন টিসি। টিসি মানে হলো টোটাল কাউন্ট, টোটাল কাউন্ট। টোটাল কাউন্ট বলতে আমরা ব্লাড সেল কয় ধরনের পাচ্ছি? তিনটা। একটা হলো আরবিসি, 2 ডাব্লিউবিসি, আর 3 প্লাটিলেট। হ্যাঁ এরা মেডিকেল নামগুলো জানবেন, তা নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। কারণ বিভিন্ন প্যাথোলজির রিপোর্টে বিভিন্ন ভাষায় দেয়, কেউ ইংলিশ ভাষায় দেয়, কেউ মেডিকেল ভাষায় দেয়। তাহলে এটার নাম হলো আরবিসি ইরাইথ্রোসাইট, আর এটার নাম লিউকোসাইট, আর এটার নাম থ্রম্বোসাইট। হ্যাঁ আমরা টিসি যদি টেস্টটা দেই শুধুমাত্র রক্তে আরবিসি কতটুকু পাওয়া গেল, ডাব্লিউবিসি কতটুকু পাওয়া গেল এবং প্লাটিলেট কতটুকু পাওয়া গেল, আর নর্মাল ভ্যালু তো পেপারে দেওয়াই থাকবে, দেওয়া থাকে না? হ্যাঁ রিপোর্টে নর্মাল ভ্যালুটা দেওয়া থাকে, আর অবটেইন ভ্যালু যেটা পাওয়া গেল ওই রোগীতে সেটা দেওয়া থাকে। বোঝা গেছে? এটারই নাম হলো টিসি। এটাকে কি বলা হয়? পটেন ভ্যালু। হ্যাঁ কি বললেন? অবটেইন ভ্যালু, অবটেইন একটা হলো রেফারেন্স ভ্যালু, যেটা মানুষের দেহ থেকে রেফারেন্স থাকা উচিত। হ্যাঁ থাকা উচিত, ওটা রেফারেন্স পাওয়া গেছে। অবটেইন ভ্যালু হলো পাওয়া গেছে যেটা। ঠিক আছে? তাহলে টিসি দিলে এইগুলো পাবো। কখন কখন টিসি দেবো? টিসি দেবো দেখেন ডেঙ্গু হয়েছে, তাহলে টিসিটা দেবো কমন, এটা কিন্তু একদম কমন টেস্ট। ডাব্লিউবিসি দেখার জন্য। হ্যাঁ ডাব্লিউবিসি দেখা না, প্লাটিলেট দেখার জন্য, কারণ ডেঙ্গু জানে প্লাটিলেট কমে যায়, তাহলে কমছে কিনা সেটা আমি দেখার জন্য টিসি দিলাম। ওটা তো সিবিসিতেও সিবিসির ভিতরেই তো এগুলা, সিবিসি দিলে সবগুলোই চলে আসে, একটা এক রিপোর্টে চলে আসে সব। জি। তা আমরা আস্তে আস্তে আলাদা করে বুঝি যে জিনিসগুলো। ঠিক আছে? ইনফেকশন আছে, তাহলে ইনফেকশনের প্রথম টিসি যদি দেই তাহলে ইনফেকশনের ক্ষেত্রে কি ঘটে? ডাব্লিউবিসি বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। বেড়ে যায়, কিন্তু ডাব্লিউবিসি বেড়ে যায়। তাহলে ডাব্লিউবিসি বাড়ছে কি না কমছে সেটা আমরা বুঝতে পারবো। ইনফেকশনের সঙ্গে থাকলে আমরা দেখতে পাবো। আরবিসি বেড়ে গেছে কি কমে গেছে? আরবিসি অনেক সময় যেমন কখন দেবো? শরীর দুর্বল লাগতেছে,
তাহলে হিমোগ্লোবিন কমে যেতে পারে। আর হিমোগ্লোবিন আরবিসির পরিমাণ কমে গেছে না আরবিসি ঠিক আছে সেই জিনিসটা পাওয়া যাবে। ঠিক আছে, আরবিসি যদি কমে যায় তাহলে ভিতরে হিমোগ্লোবিনও কমে গেছে, আর আরবিসি যদি বেশি থাকে হিমোগ্লোবিনও বেশি থাকবে। এটা হলো নর্মাল স্বাভাবিক। কারণ হিমোগ্লোবিন আরবিসিতেই থাকে। প্রত্যেকটা আরবিসিতে থাকে 200 থেকে 300 অণু হিমোগ্লোবিন, 200 থেকে 300 অণু হিমোগ্লোবিন প্রত্যেকটা আরবিসি। হ্যাঁ, প্রতিটা আরবিসিতে 200 থেকে 300 অণু হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের কাজই হলো এটা অক্সিজেনের সাথেও যুক্ত হতে পারে, আবার কার্বন ডাই অক্সাইডের সাথেও যুক্ত হতে পারে। যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন এটা লাল টকটকা হয়ে যায়, আর যখন কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয় তখন নীল বর্ণ ধারণ করে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে ভেইনের ভিতরে ভেইনটা নীল দেখায় কেন? এই যে ভেইনে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, মানে হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে। আর আর্টারি রক্ত হলো লাল দেখায় কেন? ওখানে অক্সিজেন যুক্ত হয়েছে হলো হিমোগ্লোবিনের সাথে। এটা বোঝা গেছে? এবার ডিসিতে কি দেখায়? আরেকটা টেস্ট হলো ডিসি। ডিসি হলো ডিফারেনশিয়াল কাউন্ট। স্যার আপনার মানে স্যার ওই সব ইয়ার লিখতে হবে না, বুঝতেছি, বুঝতেছেন না? লিখতে তো আপনার টাইম লাগে। আচ্ছা, ডাব্লিউবিসি গুলো কয় ধরনের? ডাব্লিউবিসি 5 ধরনের। ডাব্লিউবিসি 5 ধরনের। এক ইরাইথ্রোসাইট, সরি এটা কি বলেন তো? একটা নিউট্রোফিল। নিউট্রোফিল। হ্যাঁ, নিউট্রোফিল। 2 নম্বর হচ্ছে এরিথ্রোফিল। ইসোনোফিল। ইসোনোফিল, হ্যাঁ। 3 নম্বর ব্যাসোফিল। 4 নম্বর লিম্ফোসাইট। মনোসাইট। হ্যাঁ ঠিক আছে, একটা হয়ে গেল মনোসাইট। মনোসাইট, লিম্ফোসাইট। 5 নম্বর হলো লিম্ফোসাইট। যখন আমরা এই ডিসি টেস্ট দেবো, এই টেস্টটা যে ডিসি, তখন কিন্তু এগুলো রেজাল্ট আসবে যে নিউট্রোফিল কতটুকু থাকার কথা আর কতটুকু পাওয়া গেল। বোঝা গেছে? ইসোনোফিল কত পার্সেন্ট থাকার কথা, কত পার্সেন্ট পাওয়া গেল, প্রত্যেকটা এইভাবে এই কয়টা পার্সেন্টেজ করে দেওয়া থাকে। হ্যাঁ, বোঝা গেছে? স্যার নিউট্রোফিল যদি বেশি থাকে তার মানে কি বুঝবো যে ভাইরাস? নিউট্রোফিল দেখেন এটা বিভিন্নটা বোঝা যায়। সাধারণত এই যে লিম্ফোসাইট যদি বেড়ে যায় তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন। নিউট্রোফিল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল ভাইরাসের ক্ষেত্রে নিউট্রোফিল বেড়ে যায়, এটা হলো ব্যাকটেরিয়াল ইয়ে। তারপরে ব্যাসোফিল যদি বেড়ে যায়, ব্যাসোফিল কিন্তু অ্যালার্জি না, এটা হলো ব্যাসোফিল যদি বেড়ে যায় তখন ক্যান্সারের সম্ভাবনা থাকে। ক্যান্সার। ইসোনোফিল এটা অ্যালার্জির ক্ষেত্রে বেড়ে যায়। ও ইসোনোফিলের সঙ্গে কখনো কখনো অ্যালার্জি। আর নিউট্রোফিল স্যার ভাইরাস। নিউট্রোফিল হলো ভাইরাস। ভাইরাস তাহলে স্যার নিউট্রোফিল হচ্ছে ভাইরাস, ইসোনোফিল হচ্ছে অ্যালার্জি, বেসোফিল কখনো কখনো অ্যালার্জি এবং কখনো ক্যান্সার। ব্যাসোফিলটা হ্যাঁ ক্যান্সার। এটা লিম্ফোসাইট হচ্ছে ব্যাকটেরিয়া। মনোসাইট, লিম্ফোসাইট এগুলো হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। মনোসাইট, লিম্ফোসাইট এগুলো হলো ব্যাকটেরিয়া। তারপরে আবার ক্লিয়ার হবেন, সার্চ দিয়ে ক্লিয়ার হবেন। হঠাৎ কজেস অফ ইনক্রিজড নিউট্রোফিল, যতই দিন যাচ্ছে ততই আপডেট হয়ে যাচ্ছে সব কিছু। বোঝা গেছে? তাহলে ডিসি পাইলাম, ডিসি পাইলাম। এবার দেখবেন ইএসআর। ইয়েসার। ইএসআর হলো ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এটাকে সংক্ষেপে ইএসআর বলে, ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এখন ইরাইথ্রোসাইট মানে কি? ওই যে আরবিসি। আর সেডিমেন্ট মানে কলানি, রেট মানে হার। তাহলে এটা যেটা করা হয় ইএসআর টিউবে, দেখেন রক্তের একটা বৈশিষ্ট্য হলো রক্ত যদি দেহ থেকে বের করা হয় কিছুক্ষণের মধ্যে জমাট বেঁধে যায়। তাহলে এমন কিছু রিয়েজেন্ট আছে যেগুলো দিলে পরে রক্ত আর জমাট বাঁধে না, ওগুলোকে বলা হয় হলো
অ্যান্টিকোয়াগুলেন্ট। মনে দেখবে রক্তকে তরল রাখার জন্য যে রিয়েজেন্টটা ব্যবহৃত করা হয় ওটাকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট। জমাট বাঁধার বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, জমাট বাঁধার বিরুদ্ধে কাজ করে অ্যান্টিকোয়াগুলেন্ট। এই রক্ত দেহ থেকে নেওয়ার পরে একটি অ্যান্টিকোয়াগুলেন্ট মিশ্রণ করা হয়, করে এই একটা টিউবের মধ্যে ঢুকানো হয়। টিউব, এটার নাম হলো ইএসআর টিউব। ঢুকে ধরেন এর মাথাও খালি, এ মাথাও কিন্তু দু মাথায় কিন্তু খোলা, একদম টান নিয়ে তোলা হয়। টানে একটা পাইপ যদি টানেন ইয়ে উঠে আসে না, সেরকম টান নিয়ে এই পর্যন্ত তোলা হয়। তুলে এটা একটা ট্রের উপরে রাখা হয়, স্ট্যান্ডের উপরে ট্রেতে রাখা হয়। রেখে দিলে ধরেন এই পর্যন্ত রক্ত নিচ্ছি। আপনি দেখেন, শোনেন ইএসআর কীভাবে করে। হ্যাঁ, পিপেটের মতো। আচ্ছা, তাহলে ইএসআর টিউব একদম চিকন টিউব, এটা রক্ত নিলাম এই পর্যন্ত, নিয়ে একটা ট্রের উপরে মানে স্ট্যান্ডে রেখে দিলাম। হ্যাঁ, স্ট্যান্ডে রেখে দিলাম। হ্যাঁ, এটা যেন স্ট্যান্ডটা ইয়েটা না পড়ে যায়। এখন যতই সময় যাবে রক্ত কি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত লাল তো দেখা যাবে, তাই না? যতদূর রক্ত আছে লাল দেখা যাবে, কিন্তু আস্তে আস্তে দেখা যাবে একদম এই যে আস্তে আস্তে এদিকে উপরের অংশটা সাদা আর এদিকে লাল টকটকে, এদিকে ঠিক আছে, এই লাল লালগুলো আস্তে 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 নেমে আসে আর উপরে সাদা হয়ে আছে। সাইডটা নিচে নামবে। হ্যাঁ, এর সাইডটা নিচে নামছে, প্লাজমাটা উপরে থাকবে। প্লাজমা উপরে থাকতেছে। এই 1 ঘন্টায় কতটুকু তলানি পড়লো এটা কি বলা হয় হলো ইএসআর বা ইলেকট্রোসাইট সেডিমেন্টেশন। আমরা দেখবে তার মানে যত বেশি তলানি পড়বে তত বেশি ইনফেকশন। হ্যাঁ, যত বেশি তলানি পড়বে তার মানে ইএসআর তত বেশি। আর হাই ইএসআর কাকে বলে? যদি 1 ঘন্টায় এটা 100 হয় বা 100-র উপরে হয়, এটাকে বলা হাই ইএসআর। তাহলে ইএসআর বেড়ে গেলে সাধারণত ইনফেকশন হয়। ইনফেকশনের ক্ষেত্রে ইএসআর বাড়ে, বিশেষ করে ক্রনিক ইনফেকশনগুলো, যেমন যক্ষা, ক্রনিক ইনফেকশন। তার মানে তো ওইখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে, ওদের কাজই হচ্ছে নামায় দেওয়া। মানে ওই রিয়েজেন্টের মাধ্যমে রিঅ্যাকশন করে নেমে যায়। হ্যাঁ, ওটা হ্যাঁ, ওর স্বাভাবিক ইয়ে হলো দ্রুত তখন পড়ে যায়, মানে স্বাভাবিকের চেয়ে বেশি পড়ে যায়। ব্যাকটেরিয়া ভাইরাসের ব্যাকটেরিয়ার দেহ থেকে যে টক্সিন বের হয়, টক্সিন হলো বিষ। ওই বিষটাই ওটার রিয়েজেন্ট মানে ব্লাডের সাথে রিয়াকশন করে ব্লাডের নর্মালিটি অ্যাবনর্মাল করে দেয়। বোঝা গেছে? তাহলে হাই ইএসআর হলো ইএসআর এর নর্মাল ভ্যালু কত? ইএসআর এর নর্মাল হলো 0 থেকে সাধারণত 10 বা 12 ধরা হয়, হাইস্ট 12 এর ভিতরেই থাকে, কারো 0, কারো 1, কারো 2, কারো 1, 10 পর্যন্ত। কিন্তু যখনই ইএসআর অনেক বেড়ে গেছে, যেমন প্রেগনেন্সিতে কিন্তু ইএসআর বাড়ে, তাহলে প্রেগনেন্ট অবস্থায় যদি ইএসআর বেশি পান কিছু, তাহলে তার মানে ইনফেকশন হয় না। ওটা প্রেগনেন্টের কারণে ইএসআর বেড়ে গেছে। ডায়াবেটিসও বেড়ে যেতে পারে, অ্যালার্জি বেড়ে যেতে পারে। এবার হলো হিমোগ্লোবিন পার্সেন্টেজ। ঠিক আছে, এটা অফ করে আবার নতুন করে দেন।